তাহলে হচ্ছে আজকের টপিক হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। হ্যাঁ, ব্যাংক ভোকাবুলারি শুধু ব্যাংকের জন্য নাকি বিসিএস এর জন্য? লিসা, হ্যাঁ বিসিএস এর জন্য পড়তে পারেন, বিসিএস তো ভোকাবুলারি আসে, পড়তে পারেন। তাহলে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা ক্লাসে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রূপক সিদ্ধার্থী, ইনস্ট্রাক্টর পিটুয়ে। আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো এখান থেকে দেখি, প্রত্যেকটা বিসিএস এ আসলে মোটামুটি এখান থেকে একটা হলেও প্রশ্ন আসছে। হ্যাঁ, যেমন প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়, কাকমানি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়, প্রথম সাধারণ নির্বাচন। হ্যাঁ, সরকার ব্যবস্থা দুই লেখা মানে এটাই রাজনৈতিক ব্যবস্থা আর কি। সরকার ব্যবস্থাটা শেষ হয়ে গেছিল, এইটাই হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা। আমরা ওই সরকার ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থাকে এক দুই ভাবে লেখা আছে আর কি। বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? 7ই মার্চ 1973 সালে। এবং আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? মানবাধিকার। অ্যালমন্ড ও পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন কত ভাগে? 4 ভাগে। সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে তাকে বলা হয় সুশীল সমাজ। কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়েছিল? এটা ছিল সপ্তম সংসদে। 1975 সালের 15ই আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? এটা ছিলেন মেজর জেনারেল কে এম শফিউল্লাহ। এস্ট্রো ভোট বলতে কি বোঝায়? এটা হচ্ছে আনঅফিসিয়াল পোল অফ দ্য পাবলিক অপিনিয়ন। হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট, এটা মনে রাখেন। এটা ভোকাবুলারির জন্য বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটের জন্য ইম্পর্টেন্ট, যে আমার যখন আমরা যে জরিপ করি না, জনমত জরিপ, ওই জনমত জরিপ যেগুলো হচ্ছে আনঅফিসিয়াল, ধরেন বিভিন্ন পত্রিকা করতেছে, বিভিন্ন প্রতিষ্ঠান করতেছে, যেটা গভর্নমেন্ট না, অফিসিয়াল কিছু না, এরকম আনঅফিসিয়াল পোল অফ পাবলিক ওপিনিয়নকে বলা হয় হচ্ছে স্ট্র ভোট। এবার আসেন তাহলে মূল পড়াই। তাহলে সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদে রাজনৈতিক দলের কথা উল্লেখ করা হয়েছে। 152 নম্বর অনুচ্ছেদে। আপনাদের কাছে আমার প্রশ্ন, দেখি বুদ্ধি করে বলেন, একটা রাজনৈতিক দল গঠন করলে এখন রাজনৈতিক দলের হচ্ছে মূল উদ্দেশ্য কি থাকে? যেখানে ধরলাম যে শাহীন হচ্ছে রাজনৈতিক দল গঠন করলো, তাহলে ওই রাজনৈতিক দলের উদ্দেশ্য কি? হাসান খুব ভালো মানুষ, বলছে জনসেবা। লিজাও খুব ভালো মানুষ, জনগণের সেবা। সরকার গঠন, ক্ষমতায় আসা। হ্যাঁ, ক্ষমতায় আসা, সরকার গঠন, ক্ষমতা দখল, এগুলো হচ্ছে মূল। তাহলে এদের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে সরকার গঠন করা। হ্যাঁ, মানে জনসেবাটা দরকার ছিল, হ্যাঁ, কিন্তু আমাদের এখানে হচ্ছে এটা হয় না আর কি। তাহলে ওদের হচ্ছে জনমত সংগ্রহ করে নির্বাচনে অংশগ্রহণ করা এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। কারণ রাজনৈতিক দল ওরা চায় কি? ওরা চাই হচ্ছে গিয়ে যে আমি, হ্যাঁ অবশ্যই জনসেবা করব, আমার জনগণের মতামতের প্রতি সম্মান রেখে আমরা আমাদের পলিসি ঠিক করব এবং জনগণকে সম্পৃক্ত করে তাদের ভোটের মাধ্যমে আমরা নির্বাচনে জয়লাভ করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবো এবং এসে সরকার গঠন করব। তাহলে আমাদের যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেখানে জনগণ এবং সরকারের মাঝে সেতু বন্ধন তৈরি করে রাজনৈতিক দল, একটা ব্রিজ হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে রাজনৈতিক দল। তাহলে রাজনৈতিক দল সম্পর্কিত বিভিন্ন তথ্য যদি বলি, তাহলে রাষ্ট্র পরিচালনার মূল শক্তি হলো রাজনৈতিক দল। এটা হচ্ছে একদম মূল শক্তি। কারণ রাজনৈতিক দল ছাড়া কিন্তু আমরা যে সরকার গঠন, হ্যাঁ আমরা যে নির্বাচন, এগুলো তো চিন্তা করতে পারি না। এই কারণে এটা বলা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল শক্তি হচ্ছে রাজনৈতিক দল। গণতন্ত্রের ভিত্তি হলো রাজনৈতিক দল, এটা হচ্ছে ভিত্তি। রাজনৈতিক দলকে বলা হয় স্বার্থ একত্রীকরণকারী। স্বার্থ একত্রীকরণকারী বলতে হচ্ছে তারা জনগণের স্বার্থ, নিজেদের স্বার্থ সবগুলো একসাথে হচ্ছে ডিল করে। হ্যাঁ, একসাথে করে তারা দেখা যায় কি আন্দোলন সংগ্রাম বা তাদের পলিসি এগুলো ঠিক করে। এই কারণে রাজনৈতিক দলকে কি বলা হচ্ছে? স্বার্থ একত্রীকরণকারী বলা হচ্ছে। এখানে পয়েন্ট গুলা যেগুলো মার্ক করছে এগুলো মানে গুরুত্বপূর্ণ, এভাবে সরাসরি প্রশ্ন আসতে পারে যে রাজনৈতিক দলকে কি বলা হয়। তাহলে জনগণের ভিন্নমুখী এবং বিক্ষিপ্ত মতামতকে সুসংগঠিত করে রাজনৈতিক দল। তাহলে জনগণের যে বিভিন্ন মতামত সেগুলো হচ্ছে একটা ছাঁচে ফেলে হচ্ছে রাজনৈতিক দলগুলো। এবং আধুনিক আমরা যে গণতন্ত্র দেখি সেটা হচ্ছে মূলত পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। কেন প্রতিনিধিত্বমূলক বলছি? কারণ আমরা নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি
নির্বাচন করে আমরা পাঠাই কোথায়? আমরা পাঠাই হচ্ছে সংসদে। তাহলে এই কারণে হচ্ছে এটা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আমি সরাসরি যাচ্ছি না, বাট নির্বাচনের মাধ্যমে আমি আমার এলাকার প্রতিনিধিকে পাঠাচ্ছি। এই কারণে এটাকে আধুনিক গণতন্ত্র বলা হয়। সংসদের কথা বলছে আমিন। আমার তত্ত্বাবধায়ক সরকারের প্রথম নির্বাচন যেমন 1990 যেটা হয়েছিল, হ্যাঁ, এবং এটা 2008 পর্যন্ত হয়, 4টা নির্বাচন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই টার্মটা আমাদের সংবিধানে কখনো ছিল না। আমাদের সংবিধানে ছিল কোনটা? তত্ত্বাবধায়ক সরকার, যেটা আমাদের ত্রয়োদশ সংশোধনীতে অন্তর্ভুক্ত হয় এবং পঞ্চদশ সংশোধনীতে বিলুপ্ত হয়। হ্যাঁ, তো এই কারণে এখন সামনে আমাদের যে নির্বাচনটা, ত্রয়োদশ নির্বাচন, এটা বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রথম নির্বাচন। কারণ আমার দেশের ইতিহাসে কখনো অন্তর্বর্তীকালীন সরকার ছিল না, বর্তমানে যেটা, এটা প্রথম অন্তর্বর্তীকালীন সরকার। কারণ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা কি ছিল? যে আমি আমার 5 বছর একটা দল তার সরকারে ছিল, 5 বছর হওয়ার 3 মাস আগে তারা ক্ষমতা থেকে নেমে যাবে, নতুন একটা সরকার গঠন হবে, তত্ত্বাবধায়ক সরকার, যাদের মূল কাজ হচ্ছে গিয়ে ইলেকশন করা প্রপার ওয়েতে, দলীয় প্রভাবমুক্ত ওয়েতে ইলেকশন করানো, এটা হচ্ছে তাদের কাজ। এটা ছিল হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের মূল ভিত্তি, কেন এটা প্রতিষ্ঠা করা হয়েছে। এখন যেহেতু গত গভর্নমেন্ট তারা নিজেদের টার্ম কমপ্লিট করতে পারে নাই, 2 বছরের মাথায় মোটামুটি তারা নেমে যেতে হয়েছে, তাহলে এই যে অন্তর্বর্তী সময়, মধ্যবর্তী সময়ের জন্য যে সরকার গঠিত হয়েছে জরুরি প্রয়োজনে, এটাকে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যেটা নির্বাচন, এটা বলা হচ্ছে প্রথম নির্বাচন। বোঝা গেছে আমিন দুইটার মধ্যে কি পার্থক্য? তাহলে আমাদের যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিরোধী দলকে বলা হয় বিকল্প সরকার। বিরোধী দলকে কি বলা হচ্ছে? বিকল্প সরকার বলা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা। আমাদের যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, সেখানে বিরোধী দলকে বলা হয় বিকল্প সরকার। বিরোধী দল। সংসদীয় সরকার মূলত হচ্ছে দলীয় সরকার। গণতন্ত্রের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে রাজনৈতিক দল ব্যবস্থার উপর। না, অপু ওটা ভুল। ওটা কখনো অন্তর্বর্তীকালীন সরকার ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এটা প্রথম। ওগুলো সবগুলো তত্ত্বাবধায়ক সরকার ছিল। রাজনৈতিক দলগুলো পরিচালিত হয় নেতার নেতৃত্বে। নেতার নেতৃত্বে, তাহলে নেতা যেটা বলবে তাই। হ্যাঁ, নেতার উপর ডিপেন্ড করে এটা। এখন আমাদের, আপনি একটা রাজনৈতিক দল খুলতেছি আমরা কেউ, এটার জন্য কি লাগবে? এটার জন্য হচ্ছে একটা নিবন্ধন প্রথা লাগবে, নিবন্ধন লাগবে। তাহলে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু হয় 2008 সালে নবম জাতীয় সংসদে। নিবন্ধন আইন 2020 অনুসারে। তাহলে আমার রাজনৈতিক দলের যে নিবন্ধন প্রথা, এটা চালু হয়েছিল 2008 সালের নবম জাতীয় সংসদে। 2008 সালে বা নবম জাতীয় সংসদে আরেকটা ঘটনা ঘটছিল। প্রথমবারের মতো আমরা দেখতে পাই কি, যে এখানে না ভোটের বিধান ছিল। না ভোটের বিধান মানে কোনো প্রার্থীকে যদি আমার পছন্দ না হয়, তাহলে সেক্ষেত্রে না ভোট দেয়া যেত। এই বিধানটা রাখা হয়েছিল নবম জাতীয় সংসদে, যেটা এবার ত্রয়োদশ জাতীয় সংসদে রাখার কথা আবার চিন্তা করা হচ্ছে। না ভোটের বিধান। বর্তমানে আমাদের নিবন্ধিত দল আছে হচ্ছে 50টা। নিবন্ধিত দল কয়টা? 50টা। সর্বশেষ নিবন্ধন পাইছে হচ্ছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। এটা হচ্ছে একদম সর্বশেষ নিবন্ধন প্রাপ্ত দল। তাদের প্রতীক হচ্ছে রকেট। রকেট প্রতীকে তারা সর্বশেষ নিবন্ধন পাইছে। তারা নিবন্ধিত রাজনৈতিক দল কয়টা? 50টা। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, হ্যাঁ হ্যাঁ, আইন পাশ হয়েছে। এখন হচ্ছে সবারই নিবন্ধন লাগে। যেমন এনসিপির আত্মপ্রকাশ হয়েছিল কখন? 28 ফেব্রুয়ারি 2025-এ। নাহিদ ইসলাম আহ্বায়ক, সদস্য সচিব হচ্ছে আক্তার হোসেন। এনসিপি কি নিবন্ধিত দল? ওদের কি নিবন্ধন হয়েছে? জানেন কিনা? হ্যাঁ নাকি না? এনসিপির নিবন্ধন হয়েছে কিনা? না। হ্যাঁ, তাহলে তারা অ্যাপ্লাই করছে। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে। যারা অ্যাপ্লাই করছে, কিছু ওদেরকে কারেক্ট করে আবার জমা দিতে বলা হয়েছে। হ্যাঁ,
তাহলে এরকম আমরা যখন গভর্নমেন্ট ওয়েবসাইটে যাব, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, তখন হচ্ছে গিয়ে দেখবেন যে নিবন্ধিত দলের তালিকা দেখতে পাবেন নির্বাচন কমিশন ওয়েবসাইটে। তিতুন, এটা তাহলে হচ্ছে ভুল, আমি এটা ক্রস চেক করবো, অন্তর্বর্তীকালীন 91 এটা হবে না। তাহলে হচ্ছে নির্বাচন কমিশন ওয়েবসাইটে হচ্ছে গেলে দেখবেন যে এখানে একটা লিস্ট আছে নিবন্ধিত দলের তালিকা, ওখানে 55টা নাম আছে। এখন 55টার মধ্যে মাঝখানে 5টা আছে কারো নিবন্ধন স্থগিত, কারো হচ্ছে গিয়ে নামই নাই। হ্যাঁ, তো এই কারণে টোটাল নিবন্ধিত দল হচ্ছে 50টা, এবং সবার লাস্টে হচ্ছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি রকেট প্রতীকে। তাহলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কয় ধরনের? প্রত্যক্ষ, পরোক্ষ, 2 ধরনের নির্বাচন পদ্ধতি আমাদের রয়েছে। হ্যাঁ, বড় দল কোনটি? না, এখানে হচ্ছে বড় দল ছোট দল ওভাবে কোনো ভাগ নাই। বড় দল আপনারা বৃহত্তম দল কোনগুলো তো জানেনই। এখানে বড় দল ছোট দল ওভাবে হচ্ছে আলাদা কোনো ভাগ নাই। প্রত্যক্ষ হচ্ছে এমপি নির্বাচন। হ্যাঁ, পরোক্ষ নির্বাচন কোনটা দেখি বলেন তো বুদ্ধি করে, আমাদের পরোক্ষ পদ্ধতির নির্বাচন কোনটা? ভেরি গুড হৃদয়, এটা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। গুড, তাহলে এটা হচ্ছে প্রেসিডেন্ট ইলেকশন, কারণ আমাদের এমপিরা হচ্ছে এটাকে ইলেক্ট করতেছে, আমরা সরাসরি নিজেরা ভোট দিচ্ছি না। প্রেসিডেন্ট ইলেকশন, জেলা পরিষদ ইলেকশন হতে পারে। সংরক্ষিত নারী আসনে তো হচ্ছে আসলে নির্বাচন হয় না, আমরা সরাসরি দেখা যায় কি পার্সেন্টেজ অনুযায়ী রাজনৈতিক যে দলগুলো আছে ওরা রিক্রুট দেয় ওদের মানুষজনকে। হ্যাঁ, তো এটা সরাসরি এভাবে পরোক্ষ বলা যায় না, এক হিসেবে বলা যায়, কিন্তু মানে নির্বাচন বলা যায় না আর কি, এটা সিলেকশন হয় কাইন্ড অফ। তাহলে বাংলাদেশের সংবিধানের 118 1 নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কথা উল্লেখ করা আছে। তো আমরা আমাদের নির্বাচিত হয়ে মানুষজন যেখানে বসে সেটা হচ্ছে জাতীয় সংসদ, মোট সদস্য হচ্ছে 350, 300 নির্বাচিত, 50 জন হচ্ছে সংরক্ষিত মহিলা আসন। তাহলে আমাদের হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা, হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা কি পোশাকি নামে ডাকি? আমাদের যে এখন আসন ভিত্তিক নির্বাচন ব্যবস্থা, এটার নামটা কি দেখি মনে আছে কিনা, পড়াইছিলাম মনে হবে গত ক্লাসে। সংসদীয়, ঠিক আছে, আসন ভিত্তিক নির্বাচন ব্যবস্থা। আর কোন নাম আছে কিনা? ওয়েস্ট মিনিস্টার সিস্টেম, ভেরি গুড, এটা হচ্ছে ওয়েস্ট মিনিস্টার সিস্টেম বলা হয়। ওয়েস্ট মিনিস্টার, আরেকটা কি আছে ওয়েস্ট মিনিস্টার ছাড়া? এই সবাই কি ভুলে গেছো নাকি? তোমরা পড়াশোনা করো না? হাই হাই হাই, এই সরকার ব্যবস্থার পড়া। আরেকটা হচ্ছে এটাকে আরেকটা নামে ডাকা হয় হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট নামে। ফার্স্ট পাস্ট দা পোস্ট, এই নামে ডাকা হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে পোশাকি নাম এই ব্যবস্থাটা। তাহলে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্যগণ ও জনপ্রতিনিধিরা ভোট দিয়ে 5 বছরের জন্য দেশের রাষ্ট্রপতি নির্বাচন করেন। আচ্ছা, নারী আসনগুলো কিভাবে ফিল আপ করে পরোক্ষ নির্বাচন কিনা? আচ্ছা, এটা একটা পেজ নিয়ে তোমাদের বুঝিয়ে দিই দাঁড়াও। এটার সঙ্গে একটা পিআর পদ্ধতির মিল আছে, আমরা দেখবো এখন। আমাদের এখন যে নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, আলোচিত পদ্ধতি, এটার নাম কি? এটা হচ্ছে গিয়ে পিআর পদ্ধতি। তাহলে পিআর পদ্ধতিটা কি? পিআর পদ্ধতিটা হচ্ছে রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক পদ্ধতি বলা হয় এটাকে, সংখ্যানুপাতিক। এটাতে কোনো ব্যালট থাকবে না, দলীয় প্রতীকে ভোট দেবে, মানে কোনো প্রার্থীর নাম থাকে না, দলীয় প্রতীকে ভোট, কোনো প্রার্থীর নাম থাকবে না। এটা মূলত পার্সেন্টেজ অনুযায়ী, এটা হবে পার্সেন্টেজ অনুযায়ী আসন পাবে, ভোটের পার্সেন্ট। ধরেন একটা দল আমার পুরো দেশে, সে ফর এক্সাম্পল সে ভোট পেল ধরেন 20%,
20% সে ভোট পাইলো, তাহলে যে 20% হচ্ছে ভোট পাবে, তাহলে সে 300 আসনের মধ্যে সে পাবে কত? সে 300 আসনের মধ্যে পাবে হচ্ছে 60টা আসন। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে আমাদের পিয়ার পদ্ধতি, রিপ্রেজেন্টেশন সিস্টেম। এখন আমাদের যে সংরক্ষিত আসন, এটাও কাইন্ড অফ অনুপাত অনুযায়ী কাজ করে। এটাও পার্সেন্টেজ অনুযায়ী। ধরেন একটা দল 300টা আসনের মধ্যে 210টা আসনে জিতলো, তাহলে তার পার্সেন্টেজ কত? সে কত পার্সেন্ট ভোট পেল? দেখি ছোট্ট একটা ম্যাথ করেন। 210টা আসনে জিতলো, তাহলে সে কত পার্সেন্ট ভোট পাইছে? এটা এতক্ষণ লাগতেছে? হাই হাই, 70%। এগুলো মুখের উপর অঙ্কগুলো থাকতে হবে না? তাহলে 70%। আরে আমার ক্লাসে কিন্তু ঘুমানো যাবে না, পোলাপাইন মনে হয় ঘুমাচ্ছে, রিপ্লাই করতে হবে। আমি যখন প্রশ্ন করব রেসপন্স করতে হবে, তাহলে ক্লাসের পড়া ক্লাসে শেষ হবে, নাহলে কিন্তু পরে আবার প্যারা নিয়ে পড়তে হবে। তাহলে 70% হচ্ছে ভোট। আবার তাহলে ও যেহেতু 70% পাইছে, এখন সংরক্ষিত নারী আসন হচ্ছে 50টা। হ্যাঁ, এখন তাকেও, যে যে দলটা 70% ভোট পাইছে, তাকে সংরক্ষিত নারী আসনগুলো ওভাবে বন্টন করে দেওয়া হবে। যখন কেউ 50% পায়, তাহলে 50-র 70% কত? 50-র 70% কত? 35। তাহলে সে 35টা আসন পাবে। হ্যাঁ, এভাবে সংরক্ষিত নারী আসনগুলো বন্টিত হয়। একজন বলছে দ্বিকক্ষের কথা। দ্বিকক্ষ বলতে বোঝায় নর্মালি আমার উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ। হ্যাঁ, এখন উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ জিনিসটা এক এক দেশে এক এক নিয়মে ডিস্ট্রিবিউটেড হয়। কোন কোন দেশের মধ্যে, মানে ম্যাক্সিমাম দেশে নিম্ন কক্ষে হচ্ছে ইলেক্টেড মানুষজন থাকে, আর উচ্চ কক্ষের মধ্যে কিছু ইলেক্টেড আবার কিছু এক্সপার্ট মানুষজন থাকে। হ্যাঁ, যাতে মানে ব্যাপারটা হচ্ছে কি, কোনো ধরেন কোনো আইন পাস হচ্ছে, ওটা নিম্ন কক্ষে হয়তো অনুমতি পাইলো সবার সম্মতিক্রমে, পরে এটা উচ্চ কক্ষে গেল। এখন যদি ওখানে এক্সপার্ট মানুষজন থাকে, তারা এটা প্রপারলি এটাকে ভ্যালু করতে পারবে, জাজ করতে পারবে। হ্যাঁ, এবং কোনো যদি ভুল ত্রুটি থাকে এটা প্রপারলি ফাইন্ড আউট করতে পারবে। এই কারণে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়, যে এখানে হচ্ছে এক্সপার্ট মানুষজন থাকলে ভালো উচ্চ কক্ষে। এখন ধরেন আমাদের এখানে যেমন এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হচ্ছে, এখন দুই কক্ষের মধ্যেই যদি হচ্ছে আপনি রাজনৈতিক নেতাদেরই ইলেক্টেড করেন, অর্থাৎ দুইটাতে যদি শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে দ্বিকক্ষের খুব একটা লাভ নাই। যদি এমনটা হয় যে হ্যাঁ ঠিক আছে, আমার নিম্ন কক্ষে আমি 300 জন রাখছি, এরা আমার ইলেক্টেড, উচ্চ কক্ষে আমি 100 জন রাখবো, এই 100 জন হবে হচ্ছে বিভিন্ন সেক্টরের এক্সপার্ট মানুষজন। হ্যাঁ, এই যে প্রশ্ন এখানে থেকে যায়, তারা যদি বায়াসড হয়, বিভিন্ন প্রশ্ন আসলে থাকে। এটা হচ্ছে কিভাবে প্রপার ওয়েতে আসবে, এটা আগে রূপরেখাটা প্রণয়ন করতে হবে। মানে এটা আলোচনা চলতেছে, বাট এটা কিভাবে এক্সিকিউট হবে ওটা নিয়ে হচ্ছে গিয়ে এখনো কোনো কথাবার্তা বোঝা যাচ্ছে না আর কি। কারণ সবাই যদি একমতে আসে, তখন গিয়ে হয়তো একটা চিন্তা ভাবনা করা যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার। আশা করি বুঝা গেছে এই দুইটা। তাহলে নির্বাচন ব্যবস্থা, আমাদের নির্বাচন কমিশন হচ্ছে গিয়ে একটা সাংবিধানিক সংস্থা, আমরা জানি। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টা সংবিধান অনুসারে? সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টা? দুইটা আনসার অলরেডি চলে আসছে, একজন বলে 9, একজন বলে 7। আচ্ছা, যারা 9 বলতেছে, 9 কোনটা মনে আছে? একজন 4, মুন্না তো একদম ছক্কা মেরে দিছে। হ্যাঁ, সাংবিধানিক পদ হচ্ছে 9। সাংবিধানিক যখন হচ্ছে আমি প্রতিষ্ঠানের কথা বলছি, তখন হচ্ছে হবে 7টা। আর সংবিধিবদ্ধ পদ কয়টা? সংবিধিবদ্ধ পদ এটা হচ্ছে 2টা। তাহলে পড়ার সময় এগুলো খেয়াল রেখে একদম ঠান্ডা মাথায়, সপ্তাহে অল্প অল্প করে পড়লেই তো পড়া হয়ে যায়, বেশি তো চাপ না আপনাদের। হ্যাঁ, এগুলো ঠান্ডা মাথায় পড়ে ফেলতে হবে, যাতে ভুল না হয় জিনিসগুলো, এগুলো সবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ,
তাহলে মোট কমিশনার আছে 5 জন, প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন সহকারী তার। নির্বাচন কমিশনের পদের মেয়াদ হচ্ছে 5 বছর। এই নির্বাচন কমিশনারগণ নিযুক্ত হন রাষ্ট্রপতি কর্তৃক, রাষ্ট্রপতি নিযুক্ত করে। স্বাধীন নির্বাচন কমিশন এটা গঠিত হয় হচ্ছে 2008 সালে 9 মার্চ। দেশের একমাত্র মহিলা নির্বাচন কমিশনারের নাম ছিল হচ্ছে কবিতা খানম, আর বর্তমান নির্বাচন কমিশনার হচ্ছে AMM নাসির উদ্দিন, উনি বর্তমান নির্বাচন কমিশনার। তাহলে বাংলাদেশের নির্বাচনের বৈশিষ্ট্য এটা হচ্ছে গণতান্ত্রিক, সর্বজনীন ভোটাধিকার, এখানে একটা ভোটার তালিকা থাকে, সম অধিকার প্রতিষ্ঠিত হয়, গোপন ভোট পদ্ধতি এবং সরল ভোট পদ্ধতি এখানে অবলম্বন করা হয়। তো এটা প্রত্যক্ষ ভোট, আমরা সরাসরি প্রত্যক্ষ ভোট দিই। একক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী এলাকা, যে আমার নির্বাচনী এলাকা থেকে প্রতিনিধিত্ব করা আমি একজনকে সিলেক্ট করি। নিয়মিত নির্বাচন হয় আমাদের এখানে, স্বতন্ত্র স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকে। এগুলো হচ্ছে নির্বাচনের বৈশিষ্ট্য, এগুলো আদর্শিক বৈশিষ্ট্যগুলোর কথা বলা হচ্ছে আর কি। আমাদের জাতীয় সংসদ নির্বাচন এখন পর্যন্ত কয়টা নির্বাচন হয়েছে? এখন হচ্ছে 12টা। এই যে আমার মনে হয় এখান থেকে ভুলটা করছে, এখন পর্যন্ত 12টা হয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের সামনে হবে হচ্ছে ত্রয়োদশ, 2026-এর ফেব্রুয়ারিতে। তাহলে আমাদের প্রথম জাতীয় সংসদ নির্বাচন এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসছে। প্রথম হচ্ছে 7ই মার্চ 1973 সালে, এটা হচ্ছে প্রথম জাতীয় সংসদ নির্বাচন। হ্যাঁ, এখন যখন আমার পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, এটার আগে কি হয়েছিল? এরশাদ পতন হয়েছিল না? এই টাইমটাতে এরশাদ পতন, এরশাদ পতন হয়েছিল। এখন এরশাদ পতনের পর আমার হচ্ছে কি দরকার হয়? আমার হচ্ছে যেহেতু এটা ইমার্জেন্সি, এরশাদ পতন হয়ে গেছে, তখন হচ্ছে গিয়ে এমনি একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, তত্ত্বাবধায়ক সরকার। এটা হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে, বিচারপতি শাহাবুদ্দিন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 91-এ। তো এই 91-এর যে পঞ্চম সংসদ নির্বাচনটা, এটাকে বলা হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন। তবে যেটা ব্যাপার যে আমার এই সময় কিন্তু যে তত্ত্বাবধায়ক সরকারটা ফরমেশন হয়েছিল, এটা প্রপার সাংবিধানিক ওয়েতে হয় না, কারণ তখন আমাদের এটা সংবিধান ইনক্লুডেড না। হ্যাঁ, তো পরবর্তীতে দেখা গেল যে একদম সংবিধানের মধ্যে ইনক্লুড করে, কারণ আমরা কি জানি আমাদের যে সংসদীয় সরকার ব্যবস্থা এটা কত সালে প্রবর্তিত হয়? সংসদীয় সরকার ব্যবস্থা কত সালে প্রবর্তিত হয়? আখি ওটা ভুল হবে, তত্ত্বাবধায়ক সরকার হবে। হ্যাঁ, ওটা একটু ভুল হয়েছে। আমাদের সংসদীয় সরকার ব্যবস্থা কততম সংশোধনীতে আসছে? সংবিধান নিয়ে কিন্তু তোমরা কাহুটো খেলছো। দ্বাদশ, ভেরি গুড সুমাইয়া আক্তার বৃষ্টি, দ্বাদশ সংশোধনীতে ঢুকছে। হ্যাঁ, দ্বাদশে ঢুকছে নাকি ত্রয়োদশে ঢুকছে? ত্রয়োদশে ঢুকছে। একজন কেন বলছে 12, অন্যরাও 12 12 শুরু করছে, এখন আমার সবাই 13 বলতেছে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে আমাদের 1313, 1300 হচ্ছে অন্তর্ভুক্ত হয়েছে, বাতিল হয়েছে 15-তে, পঞ্চদশে বাতিল। তাহলে আমাদের এই যে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন দ্বাদশের মধ্যে, তবে এটা ঠিক আছে শুনেন, আমি যে প্রশ্ন করছিলাম ওই প্রশ্নের উত্তর কিন্তু দ্বাদশ, যে সংসদীয় সরকার কখন অন্তর্ভুক্ত হয়েছে। সুমাইয়া বৃষ্টি পারফেক্টলি বলছে, আরাফাত, শুভ, হাফসা সবাই পারফেক্ট। যদি প্রশ্ন হয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার কখন অন্তর্ভুক্ত হয়েছে, তখন উত্তর হবে 1300। আপনারা কিন্তু সঠিক, আমি জাস্ট একটু কনফিউজ করার চেষ্টা করছি আর কি। তাহলে আমার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হচ্ছে আমার পঞ্চমে হয়েছে, মানে যেটা আমাদের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, কারণ সরাসরি এরশাদ পতনের পর। তো দ্বাদশে তো সংসদীয় সরকার ব্যবস্থা ঢুকলো। এরপর আমরা দেখলাম কি আমাদের ত্রয়োদশ যে সংশোধনীটা,
ওখানে প্রথমবারের মতো আমরা ইনক্লুড করলাম কি, ইনক্লুড করলাম হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের কথা। এবং যেহেতু এটা তত্ত্বাবধায়ক সরকারটা তখন সংবিধানের মধ্যে ঢুকে গেছে, এই কারণে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনটা হয় এটাকে বলা হয় সাংবিধানিকভাবে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন। হ্যাঁ, এটা এক্সামের মধ্যে হচ্ছে যদি প্রথম তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন কোনটা বলে, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে 1991। যদি সাংবিধানিক মেনশন করে দেয় সাংবিধানিক ভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন, তখন উত্তর হবে হচ্ছে 96টা। 12-13 হচ্ছে সংশোধনের কথা বলতেছি আর কি, এটা নিয়ে কনফিউজড হওয়ার দরকার না, এটা আগের পর আপনাদের ধরছি। আপনারা যে আগের পড়া পড়তেছেন না, এটা মানে আগের পড়া যে ভুলে যাচ্ছেন, এটা বুঝা গেল আর কি। ও হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের কথা যদি বলে, প্রশ্ন যদি আসে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্ভুক্ত হয়েছে কততম সংশোধনীতে, এটা হচ্ছে 13তম। আর 12 যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন হয় কততম সংশোধনীতে পুনরায়, এটা হচ্ছে গিয়ে দ্বাদশ সংশোধনী। হ্যাঁ, আর তত্ত্বাবধায়ক সরকার অন্তর্ভুক্ত হয়েছে 13তে, আরাফাত। হ্যাঁ, তাহলে সাংবিধানিক ভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হচ্ছে ষষ্ঠ। বুঝা গেছে এই জিনিসটা? এটা বুঝা গেছে কিনা, সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? তাহলে এরপর কিন্তু আমাদের মোটামুটি হচ্ছে 4টা নির্বাচনের মধ্যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দেখছি, 91, 96, 1 এবং 8, এগুলোতে আমরা দেখছি। তাহলে সাজিদ এতক্ষণ পরে বলতেছে যে সারা রাত রামায়ণ শুনে সীতাকার বাপ। আমি কিন্তু প্রথমেই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের পার্থক্য বলেছি। সাজিদ ক্লাসের লেটে জয়েন করছো। তাহলে 2008 ছিল সর্বশেষ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আমলে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সরকারের অধীনে। এটার প্রধান কে ছিলেন? প্রধান ছিলেন হচ্ছে ফখরুদ্দিন। ঠিক আছে, আচ্ছা। এখন তত্ত্বাবধায়ক সরকার এবং হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পার্থক্যটা কি? প্রথম কথা হচ্ছে কাজের দিক থেকে এটা প্রায় সেম জিনিসই, হ্যাঁ, মানে ভিন্ন মোড়কে নাম আর কি, এটাই জাস্ট। তবে এখানে ব্যাপার যেটা, যে আমার তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যটা কি, তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য হচ্ছে গিয়ে তারা মূলত প্রপারলি নির্বাচন করে দিবে, হ্যাঁ। এবং নির্বাচনটা কখন করবে, যে একটা দল তার 5 বছর মেয়াদ, তো তার 5 বছর মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে ওই দলটা পদত্যাগ করবে, মানে সরকার ভেঙে যাবে। সরকার ভেঙে যাওয়ার পর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হবে। ওরা দলীয় প্রভাবমুক্ত উপায়ে তারা একটা প্রপারলি নির্বাচন করবে, এটা হচ্ছে তাদের ফাংশন, নিরপেক্ষ নির্বাচন করা। আর অন্তর্বর্তীকালীন কেন বলা হচ্ছে এটাকে, কারণ আমাদের এখনকার যে গভর্নমেন্টটা তারা হচ্ছে গিয়ে প্রপারলি কি করতে পারে নাই, তারা হচ্ছে কমপ্লিট করতে পারে নাই তাদের ডিউরেশনটা 2 বছরের মধ্যে। তাহলে যেহেতু এটা জরুরি অবস্থা এবং এটাতে তারা টার্ম কমপ্লিট করতে পারে নাই, এবং ইন দা মিন টাইম আমাদের পঞ্চদশ সংশোধনীতে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করা হয়েছে, এই কারণে এটার নাম দিছে অন্তর্বর্তীকালীন সরকার। যেহেতু অন্তর্বর্তী সময়ের জন্য, জরুরি সময়ের জন্য, মধ্যবর্তী এই টাইমের জন্য, হ্যাঁ, তারা কি করছে, তারা হচ্ছে একটা সরকার গঠন করছে এবং তারাও বিভিন্ন সংস্কার করবে এবং নির্বাচন দিবে, এই কারণে এটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলছে। তাহলে তত্ত্বাবধায়কের কনসেপ্ট হচ্ছে আমি আমার 5 বছর কমপ্লিট নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি এটা ফর্ম করতেছি। আরেকটা হচ্ছে গিয়ে আমার অন্তর্বর্তী কেন বলছে, কারণ যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এখন আমার সংবিধানে নাই, এই কারণে আমি ডক্ট্রিন অফ নেসেসিটির বদৌলতে আমি এই টার্মটা আমি আসছি এখানে, আমি অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করছি, হ্যাঁ, যে আমি ইমার্জেন্সি মোমেন্টে আমি সাপোর্ট দিয়ে নিরপেক্ষভাবে নির্বাচনটা করাই দিব। বুঝা গেছে সাজিদ পার্থক্যটা?
কেন বলা হচ্ছে? আর এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা, এটা হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটির মাধ্যমে হয়েছে। বৈধতা হচ্ছে ডক্ট্রিন অফ নেসেসিটি। আচ্ছা, আপনাদের যে কৃষি ক্লাস হয়েছে তোমাদের, এখানে কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ আসিফ কি 2024টা পড়াইছে নাকি 2022 পড়াইছে? 24 পড়ায় নাই, আগেরটা পড়ানো হয়েছে। আচ্ছা, আহ এখানে কিছু আপডেট ছিল, এটা আসলে ও নিছে তো পুরোনো এটা দিয়ে নিছে, এটা নতুনটা পড়তে হবে। হ্যাঁ, তবে হচ্ছে ম্যাক্সিমাম মিল থাকবে, 4-5টা জায়গায় একটু চেঞ্জ আছে। যেমন তোমরা পাকাতাল কি পড়ছো একটা বলে দিই। পাকাতালে শীর্ষ জেলা কোনটা? তোমরা বরিশাল পড়ছিলা। আচ্ছা, এখন আমাদের 2024 বর্ষগ্রন্থ অনুযায়ী, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ অনুযায়ী পাকাতালে শীর্ষ হচ্ছে নোয়াখালী। তাহলে এই জিনিসটা মাথা থেকে ফেলে দিতে হবে। তারপর তোমাদের পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা কোনটা পড়ছো? পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা 22-এ কোনটা পড়ছো? ফরিদপুর পড়ছো। এটা হবে পাবনা এখন। হ্যাঁ, শীর্ষে হচ্ছে পাবনা। ঠিক আছে, এরকম স্লাইড কিছু চেঞ্জ আছে। আচ্ছা, দেখি আমি এটা আরেকটা ক্লাস নেওয়া যায় কিনা, আমি দেখবো। তাহলে এটা ডক্ট্রিন অফ নেসেসিটি, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা। মানে এইটা কেন বলা হয়েছিল? কারণ ওই সময় আসলে হচ্ছে নোয়াখালীতে তালসার দাম এত বেশি। হ্যাঁ, তবে সরকারের মেয়াদ হচ্ছে ফিক্স, কোনো খালেদা ফিক্স কোনো ওভাবে মেয়াদ নাই, তবে নিয়ম হচ্ছে সে 3 মাসের মধ্যে নির্বাচনটা করে দিয়ে যাবে, মানে 3 মাসই বলা হয়। তাহলে আমার ডক্ট্রিন অফ নেসেসিটি জিনিসটা কি? এটা হচ্ছে গিয়ে, যেহেতু আমার তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টটা আমার সংবিধানে নাই, কিন্তু আমি এই ডক্ট্রিন অফ নেসেসিটির বলে, এটা হচ্ছে আইনের একটা টার্ম। হ্যাঁ, আমার ডক্ট্রিন অফ নেসেসিটি মানে যখন আমার প্রয়োজনীয়তা, তখন হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি, তখন হচ্ছে প্রয়োজনীয়তা অনুযায়ী আমি যে কোনো ব্যবস্থা নিতে পারি ইমার্জেন্সিতে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা হচ্ছে গিয়ে ডক্ট্রিন অফ নেসেসিটি। কারণ ডক্ট্রিন অফ নেসেসিটি বলে যে কোনো জরুরি অবস্থায় এরকম আপনি কোনো ব্যবস্থা চাইলে গ্রহণ করতে পারবেন। হ্যাঁ, তো যেহেতু হচ্ছে আমাদের এটা বিপ্লবোত্তর পরিস্থিতি ছিল, এই কারণে আমার সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো জিনিস না থাকলেও আমি এটার বদৌলতে অন্তর্বর্তীকালীন সরকারটা প্রতিষ্ঠা করছি। হ্যাঁ, এটাই বলা হয়েছে। তাহলে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু গণভোটের হচ্ছে কিছু বিধান চালু ছিল আগে, যেটা এখন আবার বহাল করা হয়েছে। তাহলে গণভোট মানে কি? জনগণের ভোট, জনগণ থেকে গণভোট। তাহলে সরাসরি জনগণের মতামত গ্রহণ বা যাচাইয়ের জন্য যে ভোটটা অনুষ্ঠিত হয় তাকেই বলা হয় গণভোট। বাংলাদেশে গণভোট হয়েছে এখন পর্যন্ত 3টা। প্রথমটা ছিল 77, দ্বিতীয়টা 85, তৃতীয়টা 91। 77 আর 85 কি? এটা হচ্ছে জিয়াউর রহমান এবং জেনারেল এরশাদ নিজেদের যে শাসন ব্যবস্থা এটাকে বৈধকরণ বা তাদের সমর্থন যাচাইয়ের জন্য তারা ব্যবহার করছিল গণভোটটা। আর হচ্ছে সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাবের জন্য, এটা পাশ করার জন্য, অর্থাৎ সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে কিনা, সবাই ফিরে যাবে কিনা, এটার জন্য হ্যাঁ না ভোট করা হয়েছিল, গণভোটটা। সংসদীয় সরকার চালু, এটার জন্য। তাহলে এগুলো কিন্তু হ্যাঁ না ভোটে হয়। হ্যাঁ না ভোট, আশা করি বুঝা গেছে। এখন আমাদের যে নির্বাচন হয়, সংসদ নির্বাচনটা, এটার যত নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনের যে আইনটা, এটাকে বলা হয় রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, আরপিও, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972। এটা মোট সংশোধন হয়েছে এখন পর্যন্ত 18 বার। সবচেয়ে বেশি সংস্কার হয় তত্ত্বাবধায়ক সরকারের সময়, এবং আরপিও সংশোধন করে মূলত নির্বাচন কমিশন। হ্যাঁ, গণভোটের মধ্যে হচ্ছে যখন এটা করা হয়, এটা নিয়ম হচ্ছে জনগণের অংশগ্রহণ, এবং জনগণ অংশ নিছে।
তিনটা গণভোটে। হ্যাঁ, গণভোট টার্মিনোলজিটা আসলেই বোঝা যাবে যে এটা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, না হলে এটা হবে না। কিন্তু পরবর্তীতে আমাদের এটাও কিন্তু গণভোটের বিধানটা বাতিল করা হয়েছিল। তো আমরা দেখলাম কি, আমরা দেখলাম হচ্ছে গত বছরের শেষের দিকে আমাদের আদালত আবার হচ্ছে গণভোটের বিধানটা বহাল করছে। তাহলে এই গণপ্রণীত আদেশ এটা অনুমোদন দেয় হচ্ছে মন্ত্রী পরিষদ। তবে আরপিও বিধি অনুসারে প্রতিটি দলে নারী সদস্য থাকতে হবে 33%। তাহলে 1/3 প্রত্যেকটা রাজনৈতিক দলে আরপিও বিধি অনুসারে 33% কিন্তু নারী আসন থাকতে হবে। কিন্তু আমাদের দলগুলোতে ব্যালেন্সটা মেনটেন করা হয় না। এই কারণে যখন আমাদের এখন বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তখন এই বিষয়টা বারবার উঠে আসতেছে যে রাজনৈতিক দলে নারীদের অংশগ্রহণের কি অবস্থা এইটা। হ্যাঁ, তাহলে নিয়ম হচ্ছে কি, আপনি যদি 100 জনের একটা দল গঠন করেন, ধরেন আমরা হচ্ছে দল গঠন করলাম বাসুদ, বাংলাদেশ সুবিধাবাদী দল। তাহলে আমাদের বাসুদের মধ্যে যদি আমার 100 মেম্বার থাকে, তাহলে তার মধ্যে আমাকে 33% অর্থাৎ 34 জন আমার নারী সদস্য থাকতে হবে। হ্যাঁ, তাহলে আরপিও বিধি অনুসারে প্রত্যেকটা দলে নারী সদস্য থাকতে হবে কত? 33%। হ্যাঁ, বাংলাদেশ সুবিধাবাদী দল আমরা সব সময় আছি, এটা একটা সুবিধা আমাদের। হ্যাঁ, এটা 33%, এটা বিধির মধ্যে বলা যে এটা থাকা দরকার। এটা এই যে আইন কানুন এখানের মধ্যে বলা, গণপ্রণীত আদেশের মধ্যে বলা। এখন আমরা চলেন একটু চাপে থাকি। ভাই খুব চাপে আছে। ভাই কেন চাপে আছে? কারণ এখন পড়বো আমরা একটু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিয়ে। তাহলে আমরা সব সময় হচ্ছে না হলে দলের সনদ আসলে বাতিল হয় না, কারণ আমরা কোন দলের মধ্যে 33% আছে এটা অন্তত আমরা বিলিভ করি না, কোন দলে এরকম নাই। হ্যাঁ, তাহলে বাতিল হয় না, কিন্তু এটা হচ্ছে নিয়ম আর কি, যে থাকা দরকার এটা। তো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কারা? প্রেশার গ্রুপ, যারা হচ্ছে কোনো সরকারে থাকে না, কিন্তু তারা হচ্ছে সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তারা একটা প্রেশারে রাখে সব সময় গভর্নমেন্টকে, যদি কোনো কিছু উল্টাপাল্টা করে তারা খাপছে ধরে। তাহলে এরা বেসরকারি সংগঠন হিসেবে কাজ করে, এদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য বা স্বার্থ থাকে। এরা নির্দলীয় বা অরাজনৈতিক সংগঠন হবে, সরকারকে নিয়ন্ত্রণের ক্ষমতা সম্পন্ন হবে, সরকারি নীতি এবং আইন প্রণয়নকে প্রভাবিত করবে। তাহলে জাতীয় স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখে তারা, ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠা করতে ভূমিকা রাখে, সুষ্ঠু জনমত গঠনে ভূমিকা রাখে। তাহলে রাষ্ট্রের প্রধান চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে সুশীল সমাজ। সুশীল সমাজ কারা? যে বিভিন্ন ক্রীড়া সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন, এরা সবাই হচ্ছে সুশীল সমাজ। এরা কাজ করে ওয়াচ ডগ হিসেবে। ওয়াচ ডগ কি করে? পাহারাদার কুকুর, একদম তীক্ষ্ণভাবে পাহারা দেয়। কোনো যদি কারো মুভমেন্ট দেখে, অযাচিত মুভমেন্ট, কেউ হচ্ছে গিয়ে উল্টাপাল্টা কেউ ঝামেলা করতেছে, তখন তারা একদম খাপ করে গিয়ে ধরে। তাহলে গভর্নমেন্টের দিকে এরকম ওয়াচ ডগ হিসেবে চোখ রাখে সুশীল সমাজ, চাপ সৃষ্টি করে তারা। এখন আপনাদের কাছে প্রশ্ন, একজন জিজ্ঞেস করছে যে এরকম কি আদৌ আছে বাংলাদেশে কিনা। আমাদের গত বছরের প্রেক্ষাপটে যদি বলি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে ভূমিকা পালন করছে কারা, প্রেশার গ্রুপ কারা ছিল, আমাদের যে এত বড় একটা পরিবর্তন হয়ে গেল, বোঝা যায় কিনা? প্রেশার গ্রুপ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, গভর্নমেন্ট এসে ডিসিশনের এগেনস্টে একদম নেমে গেছে কারা? স্টুডেন্টরা। এটা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ছিল না? হ্যাঁ, বেকার যুব সমাজ। তাহলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিন্তু অনেক আছে, ছাত্র জনতা। তাহলে এরা ডিরেক্ট রাজনৈতিক দলের আন্ডারে থাকে না, এরা নির্দলীয় থাকে, তবে এরা প্রভাবিত করতে পারে, চাপে ফেলতে পারে। তাহলে অ্যালমন্ড এবং পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে 4 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সংস্থামূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, ইনস্টিটিউশনাল ইন্টারেস্ট গ্রুপ, যেমন শিক্ষক কর্মচারী ঐক্য জোট। আমরা দেখতে পাই যে শিক্ষকরা পথে নেমে যায়। আমরা সুশীল সমাজকে দেখতে পাই। আমরা দেখি হচ্ছে বিশ্ব ব্যাংক, IMF, তারা কিন্তু আমাদের লোন দিয়ে কি করে? একটা চাপে রাখে
আমাদের অর্থনীতি যাতে আমরা ঠিক রাখি, এই কারণে তারা একটা প্রেসার ক্রিয়েট করে। এরা হচ্ছে সংস্থামূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, বিশ্বব্যাংক আর IMF। এরপর আছে অ্যানোমিক ইন্টারেস্ট গ্রুপ, যেটা হচ্ছে হতাশায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তারা হতাশ, যেরকম আমরা ছাত্র বিক্ষোভ দেখছিলাম, তারা কোটার জন্য হতাশ হয়ে বেকারত্বে তারা পথে নেমে গেছিল, তাহলে তারা একটা প্রেসার গ্রুপ। সহযোগিতামূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এনজিওরা যেরকম গভর্নমেন্টকে সহযোগিতা করে, তেমনি তারা বিভিন্নভাবে কিন্তু চাপও প্রয়োগ করে তাদের দাবিগুলো আদায়ের জন্য, তাদের নিজেদের কিছু এজেন্ডা আছে এটার জন্য। এনজিও দেখি আপনাদের কাছে প্রশ্ন, ওয়ার্ল্ডের লার্জেস্ট এনজিও কোনটা? তাহলে এটা হচ্ছে কি সহযোগিতামূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এনজিও। আর অসহযোগিতামূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কারা? যে তারা গভর্নমেন্টকে বিপাকে ফেলবে তো বটেই, হ্যাঁ, আবার সহযোগিতাও করবে না, তাহলে এর হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। তাহলে এই অ্যালমন্ড এবং পাওয়েল 4টা ভাগে ভাগ করছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে। এবং এদের মধ্যে আমরা যে এনজিও দেখছিলাম, এনজিও কে তৃতীয় নির্বাহী বা থার্ড এক্সিকিউটিভ নামে ডাকা হয়। এই নামটা জাস্ট মনে রাখবেন, তারা থার্ড এক্সিকিউটিভ বলা হয় এনজিও কে। তাহলে এনজিওর কথা যেহেতু বলতেছি, আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এখানে হচ্ছে এনজিওর লোকজন অনেকেই আছে, হ্যাঁ, বিভিন্ন এনজিওর মালিক পক্ষের মানুষজন, বিভিন্ন প্রধান তারা আছে, হ্যাঁ। না, দল ভিত্তিক কোনো নাম নাই সন্ত্রাসী আলাদা করে, জাস্ট হচ্ছে ওভারঅল বলা হয়েছে যারা সন্ত্রাসী গোষ্ঠী। হ্যাঁ, সন্ত্রাসীরা বেশি চাপ ফেলছে সরকারকে। তাহলে এনজিও যেমন ব্রতি, আমরা শারমিন মুর্শিদ এই উপদেশটাকে দেখি যে সমাজ কল্যাণ উপদেষ্টা, তাহলে শারমিন মুর্শিদ হচ্ছে ব্রতির নির্বাহী প্রধান, এটা একটা এনজিও। অধিকারের মহাসচিব হচ্ছে আদিলুর রহমান খান, অধিকারের। হ্যাঁ, প্রেশার গ্রুপের মধ্যে প্রবাসীরাও ছিল। এটা আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশনের সদস্য, অধিকার, আদিলুর রহমান খান। উবিনিক, এটা নির্বাহী হচ্ছে ফরিদ আক্তার, প্রাণী সম্পদ নিয়ে যিনি ডিল করেন। তাহলে উবিনিকের ফুল ফর্ম কি? উন্নয়নের বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা। এটার প্রতিষ্ঠাতা হচ্ছে ফরহাদ মজহার এবং খুশি কবির। বর্তমান নির্বাহীকে ফরিদ আক্তার। এরা সমতা, ন্যায় বিচার এবং সামাজিক অধিকার, পরিবেশগত উদ্বেগ, শ্রম অধিকার বিষয়ে কথাবার্তা বলে। এখানে হচ্ছে জাস্ট নির্বাহী প্রধান, একটু জাস্ট এগুলো জানলেই হবে। বেলা, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন, বেলা, বেসরকারি পরিবেশ আইনজীবী সংগঠন বেলা। বর্তমান নির্বাহী হচ্ছে সৈয়দা রেজওয়ানা হাসান, আমাদের পরিবেশ আপা, সাদা পাথর নিয়ে যিনি বলছেন কথাবার্তা রিসেন্টলি, সাদা পাথরের জন্য আপা আবার ফ্রন্টে চলে আসছেন। তাহলে বর্তমান নির্বাহী হচ্ছে সৈয়দা রেজওয়ানা হাসান, উনি হচ্ছে বেলার। এটা হচ্ছে বেসরকারি পরিবেশ আইনজীবী সংগঠন বেলা। সুজন, সুজনের নাম হচ্ছে আমরা বিভিন্ন পত্রিকায় দেখি, অলরেডি একজন বলছে যে ভাই সুজন কি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কিনা? অবশ্যই তারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, কারণ তারা সুশাসন প্রতিষ্ঠা, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে। হ্যাঁ, ও সেন্ট মার্টিন, হ্যাঁ, বেলার সাথে আমাদের আপার সাথে সেন্ট মার্টিনের রিলেশন আছে। তাহলে সুজন কি সুশাসনের জন্য নাগরিক। তাহলে এটার বর্তমান প্রধান হচ্ছে বদিউল আলম মজুমদার, খুবই প্রমিনেন্ট একজন ফিগার, পত্রপত্রিকায় ওনার নাম আমরা অহরহ দেখতে পাই। এবং উনি কিন্তু আমাদের একটা সংস্কার কমিশনের প্রধান। কেউ কি বলতে পারবেন কোন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার? ভেরি গুড হৃদয়, হচ্ছে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। নিয়মিত কিন্তু পেপার পড়তে হবে। তোমরা সবাই পেপার পড়ো তো নাকি? কারণ আমাদের এখন রিটার্নের যে পরীক্ষা, রিটার্নের পরীক্ষায় কিন্তু হচ্ছে যদি আগে থেকে কনসেপ্ট ডেভেলপ করা না থাকে তাহলে কিন্তু ঝামেলা। তো এই কারণে হচ্ছে পেপারটা একটু দেখা ভালো। হাই হাই, হাফসা কি বলে, পেপার কই পাবে? পেপার কিনবে অথবা ই পেপার সাবস্ক্রিপশন নিয়ে নেবে। প্রথম আলোর ই পেপার সাবস্ক্রিপশন পাওয়া যায়, আইদার ওটা নিয়ে ফেলতে হবে অথবা হচ্ছে হার্ড কপি নিতে হবে, অনলাইন আছে ভার্সন। হ্যাঁ, মানে পড়তে হবে। পড়লে তাহলে বিভিন্ন কলাম টলাম যখন পড়বে তখন হচ্ছে নিজের মধ্যে চিন্তা একটা ডেভেলপ করবে,
তখন এই যে পড়ার দরুন পরবর্তীতে দেখবেন যে ভালোভাবে লেখা যাচ্ছে রিটেনের মধ্যে, এবং প্রশ্নগুলো ওই টাইপেরও আসে। হ্যাঁ, এই যে ভার্সিটি লাইব্রেরিতে আছে, তাহলে ওখানে গিয়ে একটু মাঝে মাঝে উল্টাতে হবে পেপার। তারপর হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন ভালো ভালো বই পড়া, হ্যাঁ, এই অভ্যাসগুলো গড়ে তুলতে হবে। এই যে আফরিন হলে আছে কিন্তু পড়ে না, একটু উল্টাবে। পেপার পড়তে বা কতক্ষণ লাগে? হাইয়েস্ট আধা ঘন্টা। এটা জানলে তখন এরকম, যেমন হৃদয় টট করে বলে ফেললো যে সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান হচ্ছে বদিউল আলম মজুমদার, যেমন এটা হচ্ছে কি কিন্তু একদম প্রতিনিয়ত পেপারে ওনার কথাগুলো আসছে। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে এটা এরকম পারা যায় যারা হচ্ছে রেগুলার পড়ে। এখন আপনাদের কাছে প্রশ্ন আরেকটা আমাদের কাছে, যে আমাদের সংস্কার কমিশন কোনটা, কয়টা সংস্কার কমিশন কয়টা গঠন করা হয়েছে? 11টা। ভেরি গুড, 11টা। পেপারের মধ্যে সবগুলোই পড়বা, এখানে হচ্ছে এখন কি আর ইয়ে করার, কোনটা গুরুত্বপূর্ণ এটা বুঝার দরকার নেই, সব পড়বে। বাদ দিবা কোনটা? বাদ দিবা হচ্ছে গিয়ে কোথায় কি খুন হইছে, পরিমণির কয়টা বিয়ে হইলো, এগুলো দরকার নাই আমাদের। হ্যাঁ, আমরা প্রথম পাতা, আন্তর্জাতিক পাতা, দেশীয় নিউজপত্রগুলো, অভিমত কলাম, তারপর সম্পাদকীয়, খেলার পাতা সব পড়বো। আরে আমি তো হচ্ছে গিয়ে সব রিডিং। আহা, ক্যাডার হতে চাচ্ছে, একটু পড়তে হবে না? এটা হইলো, পড়ার অভ্যাস না থাকলে তো হবে না। নাজমুল, কত সময় নষ্ট করো, এখান থেকে একটু বাইর করে পেপারটা পড়ো, লাভ হবে তো। হেডলাইন পড়ে মানে ভিতরের খবরও পড়বা, অনেক কিছু জানতে পারবা। নাইলে তো হচ্ছে হেডলাইন পড়লে তুমি হয়তো ওই স্পেসিফিক ইনফরমেশনটা জানতেছো, কিন্তু ওটার ভিতরে কিভাবে বিশ্লেষণমূলক ভাবে লিখছে, যেমন সম্পাদকীয়, অভিমত, কলাম, এগুলোর মধ্যে অনেকগুলো বিশ্লেষণী জিনিসপত্র লেখা হয়। এখন রিটেনের মধ্যে কিন্তু এই বিশ্লেষণ ধর্মী লেখাগুলোই আসে। এগুলো যদি না পড়ে তাহলে সেক্ষেত্রে তোমার লাভ হবে না। হ্যাঁ, আমি আমার ছোটবেলা থেকে, বড়বেলা, আমি স্টিল নাও কত বছর একদম আধা ঘন্টা মিনিমাম পেপার পড়ি, নাহলে তো দুনিয়া থেকে পিছিয়ে থাকবা তো। একজন সরকারি কর্মকর্তা হলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিন্তু জানতে হবে, সব পড়া যায়। সার্চ দিবে হচ্ছে গিয়ে যে প্রথম আলো বা এরকম পেপারের নাম লিখে, এগুলোর ই সাবস্ক্রিপশন পাওয়া যায়। কারণ এটা এখন সিচুয়েশন ডিমান্ড। হ্যাঁ, আমাদের 46 এর যে রিটেন প্রশ্ন করছে ইন্টারন্যাশনাল, যারা হচ্ছে পেপার পড়ার অভ্যাস নাই, ভালো ভালো বই টই পড়ার অভ্যাস নাই, তাদের জন্য কিন্তু টাফই হয়ে গেছে প্রশ্নগুলো। হ্যাঁ, কারণ একদমই বিশ্লেষণী দক্ষতা ছাড়া এগুলো টাচ করাটা কঠিন আছে, ঝামেলা আছে। হ্যাঁ, পিটিও গ্রুপেও দেওয়া হয় রেগুলার কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নিউজ গুলো। হ্যাঁ, তাহলে বর্তমান প্রধান হচ্ছে আমাদের বদিউল আলম মজুমদার, সুজনের। তাহলে সিপিডি, সিপিডি হচ্ছে কি সেন্টার ফর পলিসি ডায়ালগ, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে কি রেহমান সোবহান। হ্যাঁ, তো রেহমান সোবহান কিন্তু বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ। তো এই সিপিডির কাজ হচ্ছে কিন্তু অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন করা। টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এদের উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি প্রতিরোধ করা। এরা হচ্ছে বার্লিন ভিত্তিক একটা সংগঠন। এটা প্রতিষ্ঠান হচ্ছে 1996 সালে। ব্লাস্ট, বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্ট, এটা হচ্ছে ব্লাস্ট। টেলিগ্রাম গ্রুপ না, শুধু তোমরা টেলিগ্রামের মধ্যে সার্চ করবা প্রথম আলো লিখে, প্রথম আলো, বিবিসি, ডেইলি স্টার, সবগুলোরই গ্রুপ আছে কিন্তু টেলিগ্রামের মধ্যে আছে। প্রথম আলো, তারপর হচ্ছে গিয়ে ডেইলি স্টার, বিবিসি, সবারই কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে, ওরা ওখানে ইম্পর্টেন্ট নিউজ গুলো শেয়ার দেয়। ওখান থেকে উল্টাইতে পারো, তাহলে বুঝবা কিছু জিনিস। বিবিসি, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে নিজে পেপার নিয়ে পড়াটা। তাহলে ব্লাস্ট, এরা হচ্ছে দারিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে আইনি সহায়তা প্রদান করে, এই ব্লাস্ট। আসক, এটা হচ্ছে আইন ও সালিশ কেন্দ্র, এরা মানবাধিকার সংস্থা, তো এটা বিশেষত
শ্রমিক এবং নারী অধিকার নিয়ে কাজ করে আসক। তাহলে সুশীল সমাজের কথা বলছিলাম, এরা কারা? এরা নাগরিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, বুদ্ধিজীবী সমাজ, পেশাজীবী সংগঠন, এনজিও, ক্রীড়া সংগঠন, সাংস্কৃতিক সংগঠন। এগুলো সবগুলো হচ্ছে কি আমার সুশীল সমাজ। হ্যাঁ, হার্ড কপি সবচেয়ে বেশি ইফেক্টিভ। এদের লক্ষ্য কি? এদের লক্ষ্য সবগুলো পজিটিভ। কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করবে, আইন শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, সামাজিক অর্থনৈতিক সমস্যার সমাধান করবে, গণতন্ত্রের চর্চা নিশ্চিত করবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এগুলো সবগুলো হচ্ছে সুশীল সমাজ, এদের লক্ষ্য। হ্যাঁ, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি বুঝা গেছে, তাই তো? এখন দেখি প্রশ্ন একটা, আমি কি এনসিপি কে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে পারবো এখন? আফরিন বলছে জি, অনেকে জি বলছে, অনেকে না বলছে। যারা না বলছে তারা কেন না, যারা হ্যাঁ বলছে তারা কেন হ্যাঁ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কিন্তু আমি কিছু বৈশিষ্ট্য পড়াইছি। নাজমুল, ভেরি গুড। পারদিন, ইয়েস। পলিটিক্যাল পার্টিকে কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলা যায় না। আমরা অরাজনৈতিক সংগঠন বা নির্দলীয় সংগঠনগুলোকে হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলি। এটা হচ্ছে আমাদের একদম পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য কিন্তু এটা, ঠিক আছে? এটা নিবন্ধন পায় নাই, ঠিক আছে, কিন্তু তারা তো রাজনৈতিক দল হিসেবে কাজ করতেছে। নিবন্ধন পায় নাই এখনো, বাট তারা তো পলিটিক্যাল পার্টি ফর্ম করছে। যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, এখন যেগুলো আছে, এরা আবার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, কারণ তারা তো রাজনৈতিক সংগঠন না। এটা হচ্ছে ব্যাপার, মানে এটা একদম বুকিশ, একদম যেটা কথা এটার কথা বলছে আর কি হৃদয়। এবার চলেন আমরা বিভিন্ন একটু বাহিনী নিয়ে জানি। হ্যাঁ, যেমন আগে গণজাগরণ মঞ্চ ছিল, হ্যাঁ, আদি মঞ্চ, এরা কিন্তু প্রেশার গ্রুপ। তাহলে প্রতিরক্ষা বাহিনী বা সশস্ত্র বাহিনী, তাহলে আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী। হ্যাঁ, খালেদা, এটা হ্যাঁ, এটা অনেক টাইম কনজিউমিং। যেটা করতে পারো যে উইকলি পড়লেও হবে। উইকলি হচ্ছে একটা দিন ভালো করে, মানে ইংলিশ নিউজ পেপারটা মূলত পড়া হচ্ছে গিয়ে ইংলিশ রিটেনটাকে ইমপ্রুভ করা। এখন আমাদের ইংলিশ যে নিউজ পেপার, ওদের কয়েকদিনের পেপার ফলো করলেই মূলত ওদের রাইটিং টাইপটা ধরা যায়। এটা কি ধরনের ওরা লেখে, কি ধরনের ওয়ার্ড ইউজ করে। হ্যাঁ, এ কারণে অ্যাটলিস্ট প্রতিদিন পড়তে না পারলেও সপ্তাহে 2 দিন অথবা সপ্তাহে 1 দিন একটা ইংলিশ নিউজ পেপার টাইম নিয়ে পড়া ভালো। বিভিন্ন ভোকাবুলারি শেখা হয়, তারা কিভাবে বিভিন্ন কলাম লেখে এগুলো বোঝা যায়, এবং কয়েকদিন পড়লে বুঝতে পারবে যে না, একই ধরনের প্যাটার্নেই লেখে তারা। হ্যাঁ, ওইটা নিজের মধ্যে ডেভেলপ করে ফেলতে পারলে তখন এটা অনেকটা ইজি। তাহলে আমাদের প্রতিরক্ষা বাহিনীতে কে কে আছে? সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী, এরা নিয়ে প্রতিরক্ষা বাহিনী গঠিত। এটা গঠিত হয় হচ্ছে 21 নভেম্বর 1971 সালে। এই কারণে সশস্ত্র বাহিনী দিবস হচ্ছে 21 নভেম্বর। নর্মালি আমাদের প্রতিরক্ষা বাহিনীর অধীনে থাকে হচ্ছে প্রধানমন্ত্রীর অধীনে থাকে কিন্তু প্রতিরক্ষা বাহিনীটা। তাহলে বর্তমান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। এইটা আলাদা করে আছে একদম শেষের দিকে। হ্যাঁ, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। প্রধান যদি বলে সর্বাধিনায়ক, উনি হচ্ছে রাষ্ট্রপতি, সশস্ত্র বাহিনীর প্রধান। আমাদের প্রথম প্রতিরক্ষা মন্ত্রীকে তাজউদ্দিন আহমেদ, প্রথম প্রতিরক্ষা মন্ত্রী। কারণ কি, উনি ছিলেন প্রথম প্রধানমন্ত্রী এবং উনার আন্ডারে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় ছিল। বাংলাদেশের সেনা, নৌ এবং বিমান বাহিনীর যেসব চৌকস ক্যাডেট, এদেরকে সোর্ড অফ অনারে ভূষিত করা হয়। এটা তাদের জন্য সর্বোচ্চ সম্মাননা, ক্যাডেটদের জন্য, যারা ট্রেনিং নেয় ওই ক্যাডেটদের। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 21 নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। আমাদের সশস্ত্র বাহিনীর হচ্ছে সুপ্রিম কমান্ডারকে বলা হয় প্রেসিডেন্ট। উনি আমাদের সর্বাধিনায়ক, সুপ্রিম কমান্ডার, সর্বাধিনায়ক। এবং অস্ত্রশস্ত্র এবং সাজ সরঞ্জাম বিভাগকে বলা হয় অর্ডিন্যান্স বিভাগ। বাংলাদেশ সামরিক যে সদর দপ্তর, এটা হচ্ছে কুর্মিটোলাতে অবস্থিত। হ্যাঁ, আমাদের প্রথম সামরিক আইন জারি করা হয়
1975 সালে, এবং সর্বশেষ সামরিক আইন জারি হয় 1982 সালে। তাহলে আমাদের কয়বার সামরিক আইন জারি হয়েছে? সামরিক আইন জারি হয়েছে কয়বার আমাদের এখন পর্যন্ত? 2বার জারি হয়েছে, 2বার। একটা হচ্ছে মেজর জিয়ার আমলে, আর একটা হচ্ছে এরশাদের আমলে। মানে মেজর জিয়ার আমলে না, ঠিক এটা হচ্ছে খন্দকার মোস্তাক আসার পরে, জিয়া না, ঠিক মোস্তাক ওই টাইমটাতে। তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক হচ্ছে ক্রস চিহ্ন, তো 2টা তরবারি, এবং মাঝখানে হচ্ছে জাতীয় ফুল, এটা তাদের প্রতীক। স্লোগান হচ্ছে সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। আইএসপিআর, আইএসপিআর হচ্ছে কি, এটা আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা, 3 বাহিনী মিলে এটা ওদের ইন্টার ডিপার্টমেন্টাল, ওরা এটা মেনটেন করে। ওদের হচ্ছে গোয়েন্দা সংস্থা, যে হচ্ছে এটা প্রেসিং টাইপের কাজ করে আর কি। ওরা বিভিন্ন ইনফরমেশন শেয়ার করে যেগুলো প্রয়োজন, এবং নিজেদের মধ্যে ওরা সংরক্ষণ করে এগুলা। বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে, বাংলা সেনাবাহিনীর পূর্ব নাম ছিল, এটা গুরুত্বপূর্ণ, পূর্ব নাম কি ছিল? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মেজর আতাল গনি ওসমানী, উনি হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা, এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে হচ্ছে পরবর্তীতে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আসছে। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে সেনা প্রধান, এটার সর্বোচ্চ পদমর্যাদা হচ্ছে জেনারেল। হ্যাঁ, গনি আহমেদ হচ্ছে আমাদের প্রথম জেনারেল। সামরিক জাদুঘর কোথায়? বিজয় সরণি, তেজগাঁও, ঢাকাতে। যাদের ঢাকাবাসী যারা, তারা এটা অবশ্যই ভিজিট করবেন, খুবই সুন্দর সামরিক জাদুঘর, তারপর মুক্তিযুদ্ধ জাদুঘর, এগুলো খুব সুন্দর। তাহলে সেনাবাহিনীর সর্বোচ্চ পদ হচ্ছে ফিল্ড মার্শাল, এটা পুরো বিশ্বের মধ্যে। তবে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ হচ্ছে জেনারেল। প্রথম জেনারেল ছিল আতল গনি ওসমানী, বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম জেনারেল উপাধি দেওয়া হয়। আর প্রথম সেনাপতি হচ্ছে জেনারেল এমএজি ওসমানী, আমাদের প্রথম সেনাপতি। দেশের 18তম সেনাপ্রধান বর্তমান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধানের মেয়াদ হচ্ছে 4 বছর। তাহলে সোর্ড অফ অনার তো ক্যাডেটদের দেওয়া হয়। প্রথম হচ্ছে সোর্ড অফ অনার পাইছে মার্জিয়া ইসলাম, এবং 2000 সাল থেকে কিন্তু সেনাবাহিনীতে নারী অফিসারদেরও নিয়োগ দেওয়া হচ্ছে। বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ারের নাম হচ্ছে সুরাইয়া রহমান। বাংলাদেশ মিলিটারি একাডেমি আছে হচ্ছে ভাটিয়ারিতে। এবং আমাদের কিন্তু জাতীয় কবি, উনি কিন্তু যুদ্ধ করছিল সেনাবাহিনীর হয়ে প্রথম বিশ্বযুদ্ধে। 49 নম্বর বেঙ্গল রেজিমেন্টে উনি জয়েন করছিলেন। বিমান বাহিনী যেহেতু তারা আকাশে উড়ে, তাহলে তার প্রতীক কি? প্রতীক হচ্ছে ঈগল। বাংলার আকাশ রাখিব মুক্ত। বিমান বাহিনীর প্রথম প্রধান হচ্ছে এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। সর্বোচ্চ পদ হচ্ছে এয়ার চিফ মার্শাল। আপনার এ কে খন্দকার নামটা কি পরিচিত লাগতেছে? কোথায় পড়ছেন এ কে খন্দকার? এ কে খন্দকার কোথায় ছিল? ডেপুটি চিফ অফ স্টাফ। হ্যাঁ হ্যাঁ, এ কে খন্দকার কি কে ফোর্সের অধিনায়ক ছিল? কে ফোর্সের ছিল হচ্ছে খালেদ মোশাররফ। হ্যাঁ, কমান্ডার ছিলেন। তারপর উনি উনি হচ্ছে মেইনলি ছিলেন কি, উনি বিখ্যাত হচ্ছে ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকারের ছিলেন। এবং উনার নামে কিন্তু পরবর্তী কি হয়েছিল, কিলো ফ্লাইট গঠন হয়েছিল। কিলো ফ্লাইট আমাদের বিমান বাহিনীর যে প্রথম ইউনিট, এখানের যে কিলো ফ্লাইটের কেটা উনার নাম থেকে আসছে, খন্দকার থেকে। তাহলে বিমান বাহিনী যে গোপন স্থান থেকে আকস্মিক আক্রমণ চালায় হুট করে, এটাকে বলা হয় অ্যাম্বুশ। এয়ারফোর্স ট্রেনিং একাডেমি কোথায় আছে? যশোরে আছে। এয়ারফোর্স জাদুঘর কোথায়? ঢাকা সেনানিবাসে। এদের ত্রৈমাসিক পত্রিকার নাম ঈগল, এবং ষান্মাসিক পত্রিকার নাম হচ্ছে বিমান সেনা। ত্রৈমাসিক মানে হচ্ছে প্রতি 3 মাসে একবার ছাপাচ্ছে, ষান্মাসিক মানে প্রতি 6 মাসে একবার বের করে। তাহলে নৌবাহিনী, এদের প্রতীক হচ্ছে কাচি বেষ্টিত নোঙর এবং তার উপর শাপলা। কাচি মানে কি, কারো আইডিয়া আছে? হোয়াট ইজ কাচি? কাচি মানে হচ্ছে এইটা, মোটা দড়ি। ইয়েস, গুড, হচ্ছে মোটা দড়ি। মোটা দড়ি, এটাকে বলা হয় কাচি। এই যে কাচি বেষ্টিত নোঙর, হ্যাঁ, এটা হচ্ছে তাদের প্রতীক, এবং তার উপর হচ্ছে একটা শাপলা আছে।
তাহলে এদের স্লোগান কি? শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। তাহলে এদের কিন্তু হচ্ছে মানে স্লোগান দেখেই বোঝা যায় আসলে এটা কোন বাহিনীর। নৌবাহিনীর সর্বোচ্চ পদ হচ্ছে অ্যাডমিরাল। প্রথম যিনি পদ ধারণ করেছিলেন তার নাম হচ্ছে ক্যাপ্টেন নুরুল হক। বাংলাদেশ নেভাল একাডেমি কোথায়? এটা হচ্ছে পতেঙ্গাতে। পতেঙ্গা চট্টগ্রামে অবস্থিত। নৌবাহিনীতে প্রথম সাবমেরিন, দুইটা আমাদের সাবমেরিন আসছিল 2017-তে, একটার নাম হচ্ছে নবযাত্রা এবং জয়যাত্রা। সাবমেরিন মানে তো আমরা জানি যে এটা সমুদ্রের নিচে ডুবে মুভ করে গোপন ভাবে। তাহলে বানৌজা হচ্ছে আমাদের প্রথম নৌবহরের নাম, দেশের বৃহত্তম জাহাজ এটা, বানৌজা বঙ্গবন্ধু। বানৌজা পদ্মা, এদের মনে হয় এখন তো নাম চেঞ্জ করছে অবশ্যই, এটা ক্রস চেক করে নিতে হবে। দেশের তৈরি প্রথম যুদ্ধ জাহাজ হচ্ছে বানৌজা পদ্মা। বানৌজা, নবযাত্রা এবং জয়যাত্রা এরা হচ্ছে সাবমেরিন, যেটা 2017-তে কেড়ে নিছে। এগুলোর এখন নাম চেঞ্জ হয়ে গেছে, সাবমেরিন ঘাঁটি আর শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি নাই, বানৌজা বঙ্গবন্ধু আর নাই। তাহলে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি আমরা আগে হচ্ছে বাংলাদেশ রাইফেলস বা বিডিআর জানতাম, এটা 1972 সালে নামকরণ দেওয়া হয়েছিল। পরে 2011 সালের 23 জানুয়ারি এটার নাম হয় কি? বর্ডার গার্ড বাংলাদেশ, সীমান্তের অতন্দ্র প্রহরী। এদের সদর দপ্তর কোথায়? পিলখানাতে। প্রশিক্ষণ কেন্দ্র কোথায়? বায়তুল ইজ্জত, সাতকানিয়া, চট্টগ্রামে। সাতকানিয়া আমার এলাকায় এদের প্রশিক্ষণ কেন্দ্র। আর বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয় কখন? এটা হচ্ছে 25 ফেব্রুয়ারি 2009 সালে। এই কারণে 25 ফেব্রুয়ারি কিন্তু জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হয়েছে। বিডিআর হচ্ছে যারা আমাদের বর্ডারে পাহারা দেয়, এর হচ্ছে বিডিআর। আপসেটার পিডিএফ হচ্ছে গিয়ে ক্লাস শেষে আমি টেকনিক্যাল টিমকে দিব, ওরা আপলোড করবে। তাহলে 25 ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমাদের সশস্ত্র বাহিনী দিবস কত তারিখ? সশস্ত্র বাহিনী দিবস এটা কত তারিখ? 21 নভেম্বর। শাহাদাত, বিডিআর হত্যাকাণ্ড কেন হয়েছিল এটা এখনো কোনো ডকুমেন্টেড না, এখনো এটা বিচারাধীন আছে। হওয়ার পর দেন বুঝে যাবে আসলে যে হত্যাকাণ্ডের পেছনে আসলে কারা জড়িত ছিল। এখন বাজারে যেগুলো প্রচলিত আছে ওগুলো জাস্ট বিভিন্ন জনের বিভিন্ন ন্যারেটিভ। হ্যাঁ, একদম কনক্রিট কোনো কিছু আমরা এখনো জানতে পারি নাই, এটার তো বিচার চলতেছে। আশা করি অচিরেই ডকুমেন্টেড ওয়েতে আমরা বিভিন্ন কিছু জানতে পারবো। বাংলাদেশ পুলিশ, তাহলে হচ্ছে লর্ড ক্যানিং এর শাসনামলে উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু হয়। লর্ড ক্যানিং এর শাসনামলে বাংলাদেশ পুলিশ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। পুলিশের সদর দপ্তর হচ্ছে ফুলবাড়িয়া, ঢাকাতে। স্লোগান কি? শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি, এটা হচ্ছে তাদের স্লোগান। এবং পুলিশ হচ্ছে একটা সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে, এটার নাম হচ্ছে ডিটেকটিভ। বাংলাদেশ পুলিশ একাডেমি, যারা পুলিশ ক্যাডার হবে, যাদের পুলিশ ক্যাডার হওয়ার স্বপ্ন, তারা কিন্তু এখানে 1 বছর ট্রেনিং নিবে সারদা, রাজশাহীতে। বিডিআর ছিল আগের নাম, বিডিআর ছিল আগের নাম, আর হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ পরে। পুলিশ স্টাফ কলেজ এটা হচ্ছে মিরপুরে অবস্থিত, এদের প্রধানকে বলা হয় রেক্টর। পুলিশ প্রশাসনের লোক, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর অধীন আর কি। হ্যাঁ, অধীনে তারা কাজ করে, প্রশাসনের পক্ষে তো তারা কাজ করে, তাই না? তাহলে পুলিশের সর্বোচ্চ পদ কোনটা? মহাপুলিশ পরিদর্শক, আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আর পুলিশ প্রধানকে বলা হয় সিনিয়র সচিব, তার এমনি ক্যাডারের দিক থেকে সে সিনিয়র সচিবের মর্যাদা লাভ করে। বাংলাদেশের প্রথম আইজিপির নাম হচ্ছে এম এ খালেক। ক্লাস শেষ তো, আর কিসের ইয়ে। বাংলাদেশের প্রথম মডেল থানার নাম হচ্ছে ভালুকা। 999-এ ফোন করে আপনারা কি পান? পুলিশ, কোস্টগার্ড, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, এদের জরুরি সেবা নাম্বার পান। আনসার ভিডিপি এবং কোস্টগার্ড, আনসার একাডেমি অবস্থিত হচ্ছে গাজীপুরের শফিপুরে, এবং কোস্টগার্ড বাহিনী সদর দপ্তর হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সদর দপ্তর কুর্মিটোলা, ঢাকাতে। 2004-এ ফরমেশন হয়। এদের স্লোগান হচ্ছে বাংলাদেশ আমার অহংকার। এতটুকু পর্যন্ত বোঝা গেছে? কোনো প্রশ্ন?
পারা যাবে। ও আনসাররা হচ্ছে মূলত হচ্ছে বিভিন্ন যেসব তাদের নিরাপত্তার কাজে মূলত লাগানো হয়, বিশেষত যে আমাদের বিভিন্ন যে গভর্নমেন্ট ইনস্টিটিউট গুলো আছে এগুলোর হচ্ছে গিয়ে মূলত নিরাপত্তার দায়িত্বে আনসার থাকে। আপনারা দেখবেন যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, বিভিন্ন গভর্নমেন্ট হাসপাতাল, গভর্নমেন্ট প্রতিষ্ঠান, হ্যাঁ, মেডিকেল কলেজ, এগুলো সব জায়গায় হচ্ছে আনসাররা থাকে নিরাপত্তার দায়িত্বে। আচ্ছা, প্রধান মানে বুঝাইছি হচ্ছে গিয়ে সর্বোচ্চ পদ তো আছেই, আর প্রধানের পদমর্যাদা বলতে এটা আমাদের ক্যাডার সার্ভিস অনুযায়ী। এমনি তো তার নাম হচ্ছে আইজিপি, বাট আইজিপির কোনটা পদমর্যাদা ক্যাডার সার্ভিস অনুযায়ী সে সিনিয়র সচিবের সমমান, অ্যাডমিন ক্যাডার যে সিনিয়র সচিব সেটা সমমান। হ্যাঁ, ওটাই নিরাপত্তার দায়িত্বে শাহাদাত গেটম্যান। তাহলে আশা করি বুঝা গেছে। তাহলে এই কাঙ্ক্ষিত স্লাইড। ধন্যবাদ।